আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী এবং তার সঙ্গে দর্শক মণ্ডলী, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত। বইয়ের লাইন ধরে আলোচনা তোমাদের একটা বোরিং ব্যাপার, আর তার সঙ্গে নব নব সৃষ্টি একটা প্রবন্ধ, যখন সেই প্রবন্ধে যেহেতু কোনো গল্প রস নেই, তাই সেটা আরও জটিল হয়ে দাঁড়ায় তোমাদের কাছে। তাই পুরো নব নব সৃষ্টি যে প্রবন্ধ, সেই নব নব সৃষ্টি প্রবন্ধটা তোমাদের কাছে একটা সামারির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা তোমরা দেখো এবং ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ আমাদের খুবই উপকারে লেগেছে, তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকন, সেই বেল আইকনটাকে দাবিয়ে দিতে ভুলবে না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নব নব সৃষ্টি প্রবন্ধটি তোমরা যাতে সহজে বুঝতে পারো, তার জন্য তোমাদেরকে 4টে মাস্টার পয়েন্ট আমি বলে দিচ্ছি। সেই মাস্টার পয়েন্টগুলি তোমরা উডেন দিয়ে তোমাদের পাঠ্যাংশটিতে লিখে রাখো। প্রথম পাতায় দেখতে পাবে সংস্কৃত সহ গ্রিক, হিব্রু, আবেস্তা ও ঈষৎ পরে আরবি আত্মনির্ভরশীল ভাষা এবং কেন। বাংলা ও ইংরেজি আত্মনির্ভরশীল ভাষা নয় এবং কেন, সেই নিয়ে আলোচনা। দ্বিতীয় পাতার 3টে প্যারাতে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ, সেই নিয়ে বিস্তর আলোচনা এবং সেখানে দেখা যাচ্ছে যে সাহিত্যের ধ্বজাধারী ব্যক্তি ও সাহিত্য সৃষ্টিগুলি অনায়াসে বিদেশি শব্দ গ্রহণের পক্ষপাতী। এরপর শেষের 2টি প্যারার আগে পর্যন্ত কেন সংস্কৃত ভাষাকে বর্জন করা যাবে না, কেন ইংরেজি ভাষাকে বর্জন করা যাবে না এবং কেন আরবি ও ফার্সিকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, সেই নিয়ে আলোচনা তোমরা দেখতে পাবে। এরপর শেষের 2টি প্যারাতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি, তার চরিত্র ও বাঙালির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরেই তোমাদের এই নবনব সৃষ্টি যে পাঠ্যাংশটি বা প্রবন্ধটি শেষ হয়ে যাবে। নবনব সৃষ্টি প্রবন্ধটি সৈয়দ মুজিতবা আলীর লেখা। মূল প্রবন্ধ গ্রন্থ হলো চতুরঙ্গ। এই চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের একটি বই, যার নাম হলো মামদোর পুনর্জন্ম, তারই সম্পাদিত এবং সংক্ষিপ্ত আকারে তোমাদের এই নবনব সৃষ্টি প্রবন্ধটি। সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল ভাষা বলা হয়? কারণ সংস্কৃতে যদি কোনো নতুন ভাষা, নতুন ভাব যদি আমরা প্রকাশ করতে যাই, তাহলে দেখতে পাবো সংস্কৃত কখনো অন্য ভাষা থেকে ধার করার কথা ভাবেই না। সে প্রথমত নিজের শব্দভাণ্ডারে খোঁজ নেয়, নিজের যে ধাতু এবং শব্দ রয়েছে সেই শব্দগুলোকে একটু এদিক ওদিক অদল বদল ঘটিয়ে যদি সেই শব্দটা বানানো যায় তাহলে ভালো। পুরাতন কোনো ধাতুর বদল ঘটিয়ে যদি নতুন কোনো ধাতু বানানো যায় বা সেখান থেকে যদি কোনো শব্দ বানানো যায়, তাহলে সেই কথা ভাবে। যদি একথা আমরা বলি যে সংস্কৃত কখনো কসমিন কালেও অন্য ভাষা থেকে ধার করেনি, সেটা একেবারেই ভুল হবে। সংস্কৃত ধার করেছি, কিন্তু সেই ধার করার যে পরিমাণটা সেটা এতটাই নগণ্য যে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলতে কোনো জায়গায় বাধা নেই। অর্থাৎ সংস্কৃত হলো স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা। প্রাচীন যুগের সব ভাষাই তাই। গ্রিক, হিব্রু, আবেস্তা এবং ঈষৎ পরবর্তীকালে কিছু সময় পরে আরবিও কিন্তু আত্মনির্ভরশীল ভাষা হিসাবে আত্মপ্রকাশ করেছিল। বাংলা এবং ইংরেজি আত্মনির্ভরশীল কিনা, এক কথায় চোখ বন্ধ করে বলতে পারো বাংলা এবং ইংরেজি আত্মনির্ভরশীল ভাষা নয়। কারণ বাংলা এবং ইংরেজি প্রয়োজনে এবং অপ্রয়োজনে, প্রয়োজন হোক তাহলে ঠিক আছে, প্রয়োজন না হলেও সে অনায়াসে কী করে, ধার করার চেষ্টা করে, অন্য ভাষা থেকে ধার করে। মোগল পাঠান যুগের আইন, আদালত, খারিজ এই শব্দ বাংলা শব্দভাণ্ডারে যেমন এসছে, ঠিক সেই রকম প্রচুর পরিমাণে আরবি, ফার্সি শব্দও বাংলা ভাষায় প্রবেশ করেছে। অন্যদিকে ইংরেজি ভাষা থেকেও কিন্তু প্রচুর পরিমাণে শব্দ আমরা গ্রহণ করেছি, এখনও করছি এবং পরেও করব। তাই বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না। মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে এই যে অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ, এটা কি ভালো না মন্দ? কিন্তু সেই প্রশ্ন হচ্ছে অবান্তর, এই প্রশ্ন করাই যাবে না। কারণ যদি আমরা ইংরেজিকে বাংলা ভাষা থেকে বাদ দিই সেটা ঠিক কথা, কিন্তু আরও অনেক ইউরোপীয় ভাষা আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেগুলোকে বাদ দেওয়াই যাবে না। আলু, কপি, এই যে দুটো সবজি, এই দুটো সবজিকে রান্নাঘর থেকে আমরা বাদ দিতে পারবো না। বিলিতি ওষুধ খাওয়া আমরা ছাড়তে পারবো, বিলিতি ওষুধ খাওয়া ছাড়তে পারবো না। ফলে ঔষধ যদি আমরা কোনো কিনতে যাই, তাহলে অবশ্যই সেই বিলিতি নামই বলতে হবে। তাহলে বাংলা ভাষা থেকে হয়তো ইংরেজিকে যদি বাদ দেওয়ার কথা ভাবি, অন্য ইউরোপীয় শব্দ প্রচুর পরিমাণে থেকে যাবে। পৃথিবীতে কোনো জিনিসই নাকি অসম্ভব নয়, অন্তত চেষ্টা যদি করা হয় তাহলে অসম্ভবকে সম্ভব করা যায়। তো হিন্দি সাহিত্যিক গোষ্ঠী চেষ্টা করেছিল
আরবি, ফার্সি, ইংরেজি এই শব্দ সম্পূর্ণরূপে বর্জন করার জন্য। লেখক বলেছেন, আমি হয়তো এই রকম দেখে যেতে পারবো না হিন্দি সাহিত্যে যে আরবি, ফার্সি, ইংরেজি বাদ পড়েছে, হয়তো আমার নতুন পাঠকরা দেখে যাবে। বলা বাহুল্য, বাংলা ভাষায় রবীন্দ্রনাথের মতো একজন বিশ্ববিখ্যাত লেখক, তিনি অনায়াসে কি করেছেন, বহু বিদেশি শব্দ ব্যবহার করেছেন। ইমান, ইজ্জত, আব্রু, সব বিদেশি শব্দগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন। কাজী নজরুল ইসলাম ইনকলাব এবং শহীদ এই দুটো শব্দকে বাংলা সাহিত্যে প্রবেশ করালেন। ইনকলাব নয়, ইনকিলাব। অন্যদিকে বাংলা গদ্যের ধ্বজাধারী ব্যক্তি বিদ্যাসাগর মহাশয় যখন সাধু ভাষায় লিখতেন তখন আরবি, ফার্সি একদমই ব্যবহার করতেন না, কিন্তু যখন অসাধু ভাষায় লিখতেন তখন তার সমস্ত খিদেটাকে মিটিয়ে নিতেন, প্রচুর পরিমাণে আরবি এবং ফার্সি শব্দ সেখানে ব্যবহার করতেন। নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত বিদেশি শব্দ গ্রহণ প্রসঙ্গে বলেছেন, আরবি, ফার্সি শব্দ বাংলা ভাষায় গ্রহণ করা উচিত কিনা যদি এই প্রশ্ন কেউ তোলে তাহলে সেটা হবে আহাম্মুখী, অর্থাৎ মূর্খামি। অর্থাৎ বাংলা ভাষায় এই বিদেশি শব্দ প্রচুর পরিমাণে গৃহীত হবে, এটাই সত্য, এটাই চলতে থাকবে। হ্যাঁ, তুমি বলতে পারো যে আলালের ঘরে দুলাল, হুতুম পেঁচার নকশা, এখানে তো প্রচুর পরিমাণে বিদেশি শব্দ আছে। বিদেশি শব্দের গ্রহণের একটাই কারণ হলো এদের যে ভাষা, এই ভাষাটা একটা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। ধনী ব্যক্তিদের যে সমস্ত ছেলেরা, সেই ছেলেদেরকে ব্যঙ্গ করে তাদের যে ইংরেজি শেখার প্রবণতা বা বিদেশি শব্দ বলার যে প্রবণতা, সেই ব্যঙ্গাচ্ছলে কিন্তু আলালের ঘরে দুলাল এবং হুতুম পেঁচার নকশা নির্মিত হয়েছিল। হিন্দি সাহিত্যের একরকম বঙ্কিমচন্দ্র, অর্থাৎ বাংলা সাহিত্যের যে বঙ্কিমচন্দ্র, হিন্দি সাহিত্যেও বঙ্কিমচন্দ্র, যার নাম হলো প্রেমচন্দ্র, তিনি চুটিয়ে আরবি, ফার্সি শব্দ ব্যবহার করেছেন। তবে এ স্থলে বলে রাখা দরকার, কোনো একটা ভাষা কিভাবে ব্যবহার হবে সেটা নির্ভর করে অনেকটাই কিন্তু বিষয়বস্তুর উপর। শঙ্করাচার্যের যে দর্শন, সেই দর্শনের সংস্কৃত শব্দই থাকবে। অন্যদিকে যদি কোনো মোগলাই রেস্তোরাঁর যে বর্ণনা, সেটা হুতুম পেঁচার নকশার সমগোত্রীয় ভাষা হবে, সেটাই ঠিক। বসুমতী পত্রিকার কথা যদি বলো তাহলে বলা যেতে পারে বসুমতী পত্রিকাতে আছে গাম্ভীর্য এবং তার সঙ্গে বাঁকা চাহনি, অর্থাৎ ব্যঙ্গাত্মক রচনা, তাই সেখানে যে ভাষার চাটুলতা থাকবে এটাই শ্রেয়। বাংলা ভাষায় যেসব বিদেশি ভাষা ঢুকছে তার মধ্যে তিনটে ভাষা প্রধান, আরবি, ফার্সি এবং ইংরেজি। সংস্কৃত শব্দও প্রচুর পরিমাণে ঢুকেছে, কিন্তু সংস্কৃত বিদেশি নয়। ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ এই ভাষার শব্দ যদি বাংলা ভাষায় আমরা দেখি তাহলে দেখা যাবে একেবারেই নগণ্য পরিমাণে, মুষ্টিমেয় পরিমাণে বাংলায় ব্যবহৃত হয়েছে। তাই এই তিনটে ভাষা নিয়ে বাংলা ভাষার দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। বাংলা ভাষা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সেই ভাষা থেকে বাংলা ভাষা শব্দ গ্রহণ করবেই, এটা মাথায় রাখো। সংস্কৃতকে বাংলা ভাষা থেকে বাদ দেওয়া যাবে না, কারণ সংস্কৃতের প্রচুর শব্দ আগেও বাংলা ভাষায় প্রবেশ করেছে, এখনও প্রবেশ করছে, পরেও সংস্কৃত শব্দ বাংলা ভাষায় প্রবেশ করবে। আর তাছাড়া সংস্কৃত যে ভাষা, সেই ভাষা এখনও পর্যন্ত স্কুল কলেজে পড়ানো হয়, তাই সংস্কৃত চর্চা যদি আমরা বাংলা ভাষা থেকে উঠিয়ে দিই তাহলে বাংলা ভাষা তার যে প্রধান খাদ্য, সেই খাদ্য থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, বাংলা ভাষা থেকে কি তাহলে ইংরেজি ভাষাকে বাদ দেওয়া যাবে? না, এটাও সম্ভব নয়, কারণ দর্শন, নন্দনশাস্ত্র, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা যদি আমরা পড়তে যাই তাহলে ইংরেজিই আমাদের একমাত্র সম্ভব। এছাড়াও আমরা যদি রেল ইঞ্জিন চালাতে যাই তাহলে বাংলায় সেই রকম কোনো বই বেরোয়নি যে সেটা পড়ে আমরা কিছু শিখতে পারবো। তাই এই সমস্ত টেকনিক্যাল শব্দ যে বাংলা ভাষায় প্রচুর পরিমাণে থাকবে এটা মেনে নেওয়াই ঠিক। তাই ইংরেজিকে কিন্তু কোনো মতেই বাংলা ভাষা থেকে বাদ দেওয়া যাবে না। তবে আরবি, ফার্সি শব্দের ক্ষেত্রে এই কথা একেবারে চোখ বন্ধ করে বলা যায় যে আরবি এবং ফার্সি শব্দ বাংলা ভাষায় কিন্তু আর প্রচুর পরিমাণে ঢুকবে না। কারণ আমাদের বাংলাতে যদি আমরা দেখি, মক্তব মাদ্রাসার পরিমাণ এতই ধীরে ধীরে কমে আসছে যে সেখানে আরবি, ফার্সির চর্চা প্রায় উঠতে চলেছে। বাংলাদেশ একটা মুসলিম দেশ, সেইখানেও দেখা যাচ্ছে যে আরবি, ফার্সির যে চর্চা, তরুণ সম্প্রদায় একেবারেই তাতে অনীহা প্রকাশ করছে। আর যদি আরব ইরানের কথা বলি, অদূর ভবিষ্যতে সেখানে প্রচুর পরিমাণে বিজ্ঞানের উন্নতি হয়, তাহলে হয়তো বাংলাতে সেই আরবি, ফার্সি শব্দ আসতে পারে। তাই আরবি, ফার্সি শব্দের বেলাতে বলা যেতে পারে যে প্রচুর পরিমাণে আর আরবি, ফার্সি শব্দ বাংলা ভাষায় ব্যবহার হবে না।
কিন্তু আরবি ফার্সি শব্দ তো যে পরিমাণ বাংলা ভাষায় আছে, তাতে যদি আমরা চণ্ডী থেকে হুতুম অর্থাৎ চণ্ডীমঙ্গল থেকে হুতুম পেজার নকশা পর্যন্ত দেখি, তাহলে দেখতে পাবো প্রচুর পরিমাণে সেখানে আরবি এবং ফার্সি শব্দ আছে। তাই নতুন লেখকরা নতুন করে আরবি ফার্সি থেকে নতুন শব্দ চয়ন করার কথা ভাবে না। চণ্ডী থেকে হুতুম পর্যন্ত যে সমস্ত শব্দগুলো গৃহীত হয়ে গেছে, সেগুলোই আবার অচলিত যে শব্দগুলো, সেই অচলিত শব্দগুলোকেই আবার ব্যবহার করার চেষ্টা করে। আরবি ফার্সি চর্চা প্রায় একরকম তাই উঠেই গেছে, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে নতুন ছাত্রছাত্রী কিছু গবেষণার জন্য গবেষণা যখন করে, তখন এই আরবি ফার্সি শব্দগুলোকে তুলে আনার চেষ্টা করে। এরপর আমরা দেখব দুটো ভাষা আরবি এবং ফার্সি, এদের মধ্যে কম্পিটিশন হয়েছে এবং এই কম্পিটিশনে দেখা গেছে যে ফার্সির জয় জয়কার এবং আরবি সেখানে হেরে গেছে। বাংলায় এক সময় মাদ্রাসায় প্রচুর পরিমাণে আরবি পড়ানো হয়েছিল, সেই সময় আরবি চর্চা হয়েছে, কিন্তু দেখা গেল যে আর্য ইরানিদের যে সাহিত্য, সেই আর্য ইরানি সাহিত্যের মূল সুর হলো ফার্সির সঙ্গে বাঁধা, তাই তারা ফার্সি চর্চাই করতে লাগলো। আর অন্যদিকে উর্দু সাহিত্য এবং হিন্দি গদ্য দুটোই নির্ভর করছে ফার্সির সৌন্দর্য, অর্থাৎ ফার্সির প্রতি তাদের ঝোঁক বেশি। অর্থাৎ এখানে দেখা গেল আরবি এবং ফার্সির যে প্রতিযোগিতা, সেখানে আরবি গেল পিছিয়ে, ফার্সি জিতে গেল। একদা ইরানে আর্য ইরানি আর সেমেতি আরবি এই দুটো ভাষার সংঘর্ষে সৃষ্টি হয়েছিল নতুন ফার্সি ভাষা। এই সংঘর্ষের ফলে ভারতবর্ষেও কিন্তু তিনটে ভাষার জন্ম হয়েছিল, উর্দু, কাশ্মীরি এবং সিন্ধি। কিন্তু যেহেতু আরবির সঙ্গে সংঘর্ষে এটা সৃষ্টি হয়েছে, তাই ভারতবর্ষী সমস্ত লেখক বা ভারতবর্ষীয়রা প্রাধান্য দিল কাকে? ফার্সিকে। এবং ফার্সির যে সমস্ত সৃষ্টি করার ক্ষমতা, তার যে ভাষাতে সাহিত্য সৃষ্টির যে ঐশ্বর্য, ইকবাল হৃদয়ঙ্গম করার পর তিনি চেষ্টা করেছিলেন যে উর্দু সাহিত্য থেকে ফার্সি নয় আরবিকে প্রাধান্য দেওয়া যায় কিনা। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হলো পদাবলী সাহিত্য, এবং এই সাহিত্যের যদি আমরা প্রাণ এবং দেহকে দেখি, তাহলে দেখতে পাবো একেবারে খাঁটি বাঙালি। মহাভারতের শ্রীকৃষ্ণ এখানে একেবারে খাঁটি মেঠো রাখাল বাঙালির ছেলে কান্নরূপ ধারণ করেছে। অন্যদিকে এই পদাবলী সাহিত্যের যে নায়িকা শিরাধা, সেই শিরাধাও কিন্তু একেবারে খাঁটি একটি বাঙালি মেয়ে। ভাটিয়ালির নায়িকা মুর্শিদির আশিক, বাউলের ভক্ত, আর শিরাধা অর্থাৎ পদাবলী সাহিত্যের শিরাধা খাঁটি বাঙালি রূপ। বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। কি ধর্ম, কি রাজনীতি, কি সাহিত্য, যেখানে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে, বাঙালি সেটা অনায়াসে গ্রহণ করে নিয়েছে। কিন্তু যদি কেউ গতানুগতিক চিন্তাধারা এবং প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাহলে বাঙালি কিন্তু সেখানে গর্জে উঠেছে, বিদ্রোহ করেছে। আর এই বিদ্রোহ যখন আবার বিশৃঙ্খলতায় বা উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে, তখন তার বিরুদ্ধে বাঙালি আবার বিদ্রোহ করেছে। এখানে বাঙালি বলতে শুধু হিন্দু নয়, শুধু মুসলিম নয়, হিন্দু এবং মুসলিম উভয় বাঙালি। তারা একজোটভাবে কিন্তু এই সত্য শিব সুন্দরের যদি কোনো অবমাননা দেখেছে, তাহলে তারা বিদ্রোহ করেছে। তাই এই প্রবন্ধের শেষ লাইন, জাতির ধর্ম বদলালেও জাতির চরিত্র কিন্তু বদলায় না। এই ছিল নবনব সৃষ্টি প্রবন্ধের একটা সম্পূর্ণ সামারি। এরপরে তোমরা একবার শুধু পাঠ্য বইটা পড়বে, আর কোথাও নবনব সৃষ্টি প্রবন্ধে তোমাদের জটিলতা বা কোনো জায়গায় তোমরা আটকাবে না। নবনব সৃষ্টি নিয়ে এরপর আমরা প্রশ্নোত্তর পর্বের আলোচনায় পরের ভিডিও নিয়ে আসবো।